আমরা আজকে আমাদের আজকে 2026 সালে আমরা এখনো জানি না 2026 সালে কয় তারিখে ভোট হবে। আমরা এতটুকু জানি যে 2026 সালে আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আজকে সালামপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে আজকে আমরা খুব প্রথম খুবই বৈঠক আয়োজন করেছি, সেটা ডাঙ্গাপাড়াবাসী ডাঙ্গাপাড়া। তার জন্য আমাদের সালামপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং জেলা নেতৃবৃন্দরা আসবেন। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা যে এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা সবাই বসে পড়লে আমাদের জন্য ভালো। আমাদের জেলা নেতৃবৃন্দরা আসবেন, ইউনিয়ন নেতৃবৃন্দরা মোটামুটি এর মধ্যে চলে এসেছেন। আমাদের জন্য সুশৃঙ্খল একটা পরিবেশ হবে। আমরা ওনাদের মুখ থেকে আমরা আজকে কিছু কথা শুনবো। আমরা নির্বাচন সামনে রাখে আমরা কি কি করতে পারবো এবং কি কি করতে পারবো না, এবং আমাদের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা উত্থাপন করবো। তারা অবশ্যই সবার আমাদেরকে সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। আর পাশাপাশি এতটুকু বলবো, আমরা কিন্তু আমরা দোকানে ওই যে পাশের দোকানে আছে, এই পাশের দোকানে ঘোরাফেরা করতেছি। সময়টা খুবই মূল্যবান সময় ঘোরাফেরার। এই মুহূর্তে আমাদের বিলম্ব করার কোনো সুযোগ নাই। এই বলে আমরা ঘোরাঘুরি করার এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা একটু কষ্ট করে হলে আমরা সবাই জায়গায় আছি। আমরা নেতৃবৃন্দের কথা শুনে শোনার পরে আমাদের যদি কারো কিছু বলার থাকে আমরা বলবো। বলে আমার ছবিটা কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মাঝে এসে পড়বেন। আমরা এই পর্যায়ে আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। আমাদের আজকের ধানের শিশুর বৈঠকে আমি আমাদের সামনে নির্বাচন পরিচালনা করতে গিয়ে ধানের শিশুর ভোট করতে গিয়ে আমাদের কি কর্মদর্শী হওয়া উচিত, আপনারা একটু আমাদেরকে পরামর্শ দেবেন। আপনারা একটু আপনাদের সহজ থেকে যদি কিছু বলেন। চেষ্টা করতে সমর্থন করছে হাতে তালি মারা উঠবো এখন হাতে তালি আব্দুল সালাম কোন জায়গায় আছেন আপনি? আসেন একটু আসেন, এখানে আসেন। হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অত্র এলাকার আয়ুব খান। অত্র এলাকার আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আয়ুব আলী। আয়ুব আলীকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। ভিডিও করা লাগবে, খেলা যায় ভিডিও করে ভিডিও দেখি খেলা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুসলমান ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে আদাব, অন্যান্য জাতিকে ধন্যবাদ। কথা আমরা শীতের রাত বেশি একটা দিকে করবো না। এখানে ময়মুরবি বসছেন, তাদেরকে
আমার সম্মানীয় মহানবী করছেন। আমরা তো জনসাধারণ গ্রামের মানুষ, কথাবার্তা বেশি একটা বলতে পারি না, শুধু আমার মা বোনেরা বলছেন একটা কথা অনুরোধ থাকবে আপনাদের যে আমরা 17 বছর আমাদের যে পাখির একটা দাম ছিল তাও ছিল না আইফোন। আপনারা সবাই একটু চিন্তাধারা করবেন যে আমার যে পাখির যে দাম ছিল না ওই দামটা আমাদের আবার ফিরে আনতে হবে। এটা চিন্তাধারা করে আপনারা মা বোনেরা এদিক সেদিক যান, মা বোনদের সাথে আপনারা কথাবার্তা বলবেন। আমরা যে 17 বছর কষ্ট করছি ধানের শীষকে আমাদের, যেমন আলমগীর স্যার আমাদের আছে, এনাকে এই শেষবারের মতন উনি এইবারই দাঁড়াবেন, আর পরে আর দাঁড়াবেন না। বয়স্ক লোক, আমাদের জন্য অনেকেই করছে, তিনি অনেক খাটাখাটি করছে। আমরা তো তাদেরকে চিনি না, আমরা আলমগীর স্যারকে চিনি না, কিন্তু দক্ষিণবঙ্গে যান যে কোনো জায়গায়, আমার অনেক জায়গায় আমি দেশ বিদেশ ঘুরছি, দেখছি এর যে অবদান, এর যে যাতে আমাদের এই 9 নম্বর ব্লকে এই বিপুল ভোটে পাস হয়, এই চিন্তাধারা সবাই করবেন। আর আমাদের একটা দাবি, যদি আমাদের সরকার আসে, আমাদের আলমগীর স্যার আসে, তাহলে আমাদের দাবি থাকবে আমাদের যে রাস্তা নাই, আমাদের রাস্তা নাই, আমাদের এই কাঁচা রাস্তা। এই যেমন ঠিক আছে সব, তোমরা পারো না পাল না, এই যেমন ঠিক আছে আমরা জানি বন্ধ করে ওটা আমার দেখো। আব্দুল হামিদ ওনাকে ওনার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সালন্দা ইউনিয়ন নির্বাচনের সংগ্রামী বিপ্লবী সমন্বয়কারী আমার সভ্যতার অফিসার এবং ঠাকুরগাঁ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরক্ষা ভাই, আমরা সবাই জন্য দোয়া দিই। হ্যালো, আমি মাইকেল অপারেটরকে বলতেছি ভাইয়া, এটা একটু আপনি একটা চেয়ার ব্যবস্থা করেন। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ কাকা, ধন্যবাদ কাকু, একটু কানে নিয়ে এখানে আসো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করব অত্র এলাকার মুরব্বী আব্দুল সামাদ চাচাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আরেকজন ঠান্ডা কাবু হয়ে গেছে, মাসে মতো আমরা দেলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরিদমক শিক্ষা আহারে 7 দিন আগে মোটরসাইকেলের যে বিগত সুন্দরে গাড়িটা এনে নিয়ে গেছে, ওই বাতাস ভিতরে ঢুকে ঠোঁট দিয়ে মন লাগা লাগছে, কথাই বলতে পারি না।
কই দিয়া কই যায় ঠান্ডা জোরে করে নিয়ে গো এমনি তো খুব জোরে জোরে করে মাইকেরই সমস্যা সাউন্ড না সাউন্ড না তো খালা দিয়ে খালি ঘুরে বলবে এবং শহর থেকে আসছেন আহমদ ভাই আরো আমাদের নেতৃত্ব সবাই আসছেন আজকের বৈঠকের সম্মানীয় সভাপতি আমার মঞ্চের সামনে ময়মুরব্বী সমবয়সী এবং পত্র রাহুলের মা বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। হিন্দু বৈদ্যের জন্য আদাব, অন্যান্য জাতীয় বৈদ্যের জন্য বক্তব্য পুরাপুরি 1 ঘন্টা দেওয়ার ইচ্ছা আমার ছিল, তা দিব না, শরীরটা আমার ভালো না। কথা বলেন না, মাথা নড়ে না। শেখ মুজিবুর কালান্ত এই বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষ ছিল। খাওয়া বগর বহুত লোক মারা গেছে, কাগজ খাইতো। শেখ মুজিবুর চলে গেছে, জিয়াউর রহমান আইছে, আল্লাহর রহমত করছে। জিয়াউর রহমান বিভিন্ন জায়গায় হাজার হাজার বিঘা মাটি বিলান্ত ছিল, 2 মাইল 3 মাইল 2.5 মাইল 1.5 মাইল এরকম করে খাল কাটা জায়গা ওই জমিগুলো আবাদি বানায় দিছে। সেখানে হাজার হাজার মন হাজার হাজার বস্তা ফসল ফলছে। জিয়াউর রহমান বিদেশ থেকে এই যত ধানের বীজ জিয়াউর রহমান আনছে। আমাদের দেশে লাল গমের বীজ ছিল, লাল গম ছোট্ট ছোট্ট দানা হইতো। জিয়াউর রহমান বিদেশ থেকে অস্ট্রেলিয়া গমের বীজ এই বাংলাদেশে দিচ্ছে। আমাদের এই বাংলাদেশে বর্তমান শান্তি 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 শান্তি, পয়সার অভাব নাই, ফসলের অভাব নাই। ভুট্টুর দেশে থেকে ভুট্টার বীজ হয় না, জিয়াউর রহমান এই বাংলায় দিছে 60 মন 70 মন 80 মন করে ভুট্টা ফলন হচ্ছে। সকালকে থেকে জিয়াউর রহমানের মার্কা হলো ধানের শীষ মার্কা, জিয়াউর রহমানের মার্কা হলো ধানের শীষ মার্কা। ধানের মধ্যে কোনো ভেজাল আছে না, স্বর্ণের মধ্যে ভেজাল আছে, ধানের শীষের মধ্যে কোনো ভেজাল নাই। মানুষ মানুষ জন্মের আগে বলেছেন স্বর্ণ উঠাও এখান থেকে একটা কথা তো বললি গেলাম। ধানের মধ্যে কোনো ভেজাল নাই। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এই ধান সৃষ্টি করে মানুষের তৈরি করছে। মানুষের তৈরি করছে আল্লাহ তাআলা মানুষ জন্মের আগে। হলো যেটা আমরা খাইতেছি এই ধানের ভাত খেতেছি, আমরা সব মানুষ বর্তমান শান্তিতে আছি। জিয়াউর রহমানের প্রতীক নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে আমাদের ঠাকুরগাঁর মহাসচিব আলমগীর সাহেব নির্বাচন করছেন। ধানের মধ্যে কোনো বদল নাই, বর্তমান আলমগীর সাহেবের মধ্যে কোনো বদল নাই। স্বর্ণের মধ্যে বদল আছে, আলমগীর সাহেবের মধ্যে কোনো বদল নাই। স্বর্ণের মধ্যে বদল আছে, আলমগীর সাহেবের মধ্যে কোনো বদল নাই। 83 বছর বয়স, 83 বছর বয়স আসলে রাজনীতি করতেছে, নির্বাচন কেন করতেছে? এই বাংলার মাটিতে কত মানুষ আছে, উনির কথা আমি মহিলা দেওয়ার পরে সব মানুষজন আমাদের কান্নাকাটি চিল্লাচিল্লি করে, আফসোস করে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বক্তব্য বস্তু ছিল, কড়া বক্তব্য আছে, সারা বক্তব্য আছে, তো কড়া বক্তব্য আমি দিব না, কড়া বক্তব্য আমি দিব না। তার কারণ জামাতের লোক বলতেছে দাড়ি পাল্লা ভোট দিলি দাড়ি পাল্লায় বেচতে নিয়ে যাবো। দাড়ি পাল্লা কি মিজানের দাড়ি পাল্লা? ডিজিটাল দাড়ি পাল্লা না, তুই মিজানের দাড়ি পাল্লা হাতে নাকি দিছা?
হ্যাঁ বাচ্চাছে কোন ভাই ভালো আছে আমাদের আমাদের ডিজিটাল পাল্লা তুলে দাও ওই 37.5 ওই 70.5 এবার এরকম তো দাঁড়িয়ে ফেললাম আমি দাঁড়িয়ে ফেললাম তাই আমি বলতে চাই নির্বাচন করতেছেন আপনারা করেন গেবত দেন না আপনারা গেবত দেন না নির্বাচন করতেছেন ভালো কথা একলা একলা বল খেলা হয় না বল খেলার ফিল্ড দুই পক্ষে লাগে আপনারা নির্বাচন করতেছেন করেন গেবত দেন না আর আপনারা করেনকে বিক্রি করেন না মসজিদ করে আমি কথা বলছিলাম আমরা গরিব মানুষ অস্কর বসতে পারি না শুক্রবারে দিন আমার হজর দিন সারা থেকে আমি বলছিলাম মসজিদ ঘর পুরা মানুষ বরিন্দান ভর্তি মানুষ আমি বলছিলাম যে মসজিদ ঘরে কোন রাজনীতি চলবে না কোন চাওয়া চলবে না এবং কোন নির্বাচন চলবে না সেটা গত মিটিংয়ে আকবরের মিটিং মিটিং হয়েছে ওখানে বলে কেটা বলে বলছে যে সামাজ বছরের কথা বলতেছে আরে মিয়া রং দেশ রঙের ডিব্বা দেখো নাই রং দেশ রঙের ডিব্বা দেখো নাই বেশ কিছু আছে ওটা বলবো না আমি বলতে চাই না বহুত লোক আছে তারা বক্তব্য দিব আমি আপনাদের সবার কিছু অনুরোধ করি আমার এখানে অন্য আমার কোনো লোক নাই আমার ভাই বাস্তা বেড়া অবস্থা বাবা বান্না খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই বেড়া অবস্থা যত যা আছেন সবার কাছে আমার অনুরোধ একটা করে ভোট ধানের সুযোগ সবাই দিবেন এই ভোটটা মিস করবেন না আর সামনের মানুষ এই 82 বছর বয়স 100 কোটি টাকার মালিক কেন করতেছে কেন 210-20 করে এই কোন দরকার আমাদের জনগণের জন্য উনি এই যে কষ্ট বর্ধনা করতেছেন ভবিষ্যতে আমার নাম হয় ভবিষ্যৎ জানি আমার ঠাকুরগাঁও জানি উজ্জ্বল হয় ঠাকুরগাঁর গৌরব ঠাকুরগাঁর অহংকার ঠাকুরগাঁর লোক আজ বেড়াবস্থা আইএ পাস বিএ পাস করে বসে আছে তাকে কোন চাকরি বাকরি হতেছে না আলমগীর সাহেব যদি গেলে নির্বাচনে জয়যুক্ত হইতে পারে ইনশাআল্লাহ তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার দাবি থেকে দেব আমি বেশি কথা বলবো না শরীরটা ভালো না কথা আমার ভেতরে বেশ কিছু আছে ঘুমাটি থেকে গাছের ডালের পাতা খাইলে আমি আসবে আমি তা যাবো না আমি তো যাবো না তার কারণ বহুত লোক আছে তারা দুটো করে কত যদি পড়াতে তাও তাইতে 12টা হয়ে যাবে আমি আপনি করে সবার ওই আমার বড় ভাই আহমদ আলী নাম ভাই মাথা লাগাও ভাই মাথা লাগাও জামাতের মিটিংয়ে গেছিল দেওয়ার পরে তারা টাকা আদায় করতেছে 10,000 20,000 ইচ্ছা করে 5,000 7,000 3,000 করে দিতেছে আমার ভাইও হাত তোলা করছে 1,000 টাকা দেওয়ার চাইছে ওই আমার বড় ভাই একদম সোজা মানুষ একবার সোজা মানুষ বাংলাদেশের ভিতরে আর নাই আমি 3 দিন পর খবর বড় ভাইয়ের কাছে গেলাম ভাই তুমি বলে জামাতে 1,000 টাকা দিতেছে যাও তো ভাই হাত তুললো আমিও দেখি হাত তুলছি 1,000 টাকা দিব চাইছি বললাম এই টাকাটা যার দুটো চক্ষু নাই তাকে দিয়ে দিবা যার দুটো হাত নাই তাকে দিয়ে দিবা জামাতে দিলি পাপ হবে জামাতে দিলি পাপ হবে আপনারা সবাই সচেতন থাকেন একটা ভোট কেউ মিস করবেন না আলমগীর স্যারের ভোট সম্পূর্ণ ভোট দিবেন আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করা এই বক্তব্য আমি স্বাস্থ্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সামাদ চাচাকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি বাংলাদেশের আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী খুলি বৈঠকের প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ঠাকুরগাঁও পৌরসভার সুযোগ্য সভাপতি জনতার মেয়র সায়নবাগ ইউনিয়ন আপামর সাধারণের ডাক্তার আক্তার প্রিয় প্রতীক
জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কথা বলি গেলে কথা কয় ইউটিউবে যাবি কথা কয় বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টেম করা লাগবে খুলি বৈঠকে কি হাইলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সদর থানার সভাপতি আমার ছোট ভাই আব্দুল হামিদ তাহলে আমার দেবো থানা বিএনপি সকল স্তরবৃন্দ, মোবাইল বলতেই হবো আপনাদের এলাকার ইউটিউব সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমাজের সকল স্তরের বিএনপি নেতৃবৃন্দ, আমার সাথে আগত ঠাকুরগাঁ থেকে বিএনপি নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, বক্তব্য দেওয়ার কথা ছিল আমার সবার পরে, কিন্তু আমি আবার যেহেতু ঠাকুরগাঁ পৌরসভার সভাপতি, আমার এলাকায় একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমাকে চলে যেতে হবে। ওই জন্য আমি আপনাদের সাথে একটু কথা বলে চলে যাব। বন্ধুরা আমার, আমি গাড়িতে আস্তে আস্তে বলতেছিলাম যে শীতের সময় এখনই আমাদের মা বোনদেরকে এত তাড়াতাড়ি আমরা কষ্ট দিব কেন? এই কষ্টটা আমরা আপনাদেরকে দিতে চাই না, কিন্তু আমাদের ইচ্ছার বাইরে হলে আজকে দিতে হচ্ছে। যে অনেক আগে নির্বাচনে আমাদেরকে কাজ শুরু করতে হয়েছে। একই দল এতদিন আওয়ামী লীগের বিএনপির সাথে আন্দোলন করেছে, কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে চলেছে। তারা হঠাৎ করে 5 তারিখের পরে এই জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। আমাদের বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা খুব প্রিয়, বাড়ি বাড়ি গিয়ে তালিমের নাম দিয়ে একটা স্লিপ ধরা যায়, স্লিপ ধরে এই যে 20 টাকা দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, জান্নাতে চলে যাবেন। সরল মানুষ তো, আমাদের গ্রামের মানুষটা বেশি সরল। এইভাবে তারা আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে অনেক বিভ্রান্ত করেছে। তখন আমরা এই খবরগুলো পেয়েছি, তখন আমরা মনে করেছি যে না, আমাদেরও কাজ করা উচিত, আমাদের ভাই বোনদের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা সেই কারণে আমাদের প্রিয় নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম সাহেব ঠাকুরগাঁও এসে সকলের সাথে মিটিং করে বলছেন, না তোমরা আমাদের কর্মীদের কাছে, আমাদের ভাই বোনদের কাছে তোমরা চলে যাও। আমরা সে আলোকে গোটা ঠাকুরগাঁও আজকেও কমপক্ষে মনে হয় 30টা মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই। আবার এই ঠান্ডার মধ্যে মা বোনেরা বেশি করে কষ্ট করছেন। আমরা ছেলেরা চার দোকানে আড্ডা মারি, অনেক সময় অনেক দোকানে বসে থাকি, মাঠে বসে খেলাধুলা করি। তো এই জন্য ভাইরা আমার, আমরা যার জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, উনি আপনাদের সকলের পরিচিত পরীক্ষিত মানুষ, যাকে গোটা পৃথিবীতে মানুষ জানে। উনি একজন সজ্জন মানুষ, উনি একজন ভালো মানুষ, যার উপরে এত অন্যায়, এত নির্যাতন হয়েছে। 121টা মামলা ওনাকে দিয়েছে, ওনাকে প্রায় 4 বছর জেল খাটিয়েছে সেই মির্জা ফখরুল আলম সাহেব। তারপরেও কিন্তু ঠাকুরগাঁও আমাদের মানুষদেরকে ছাড়ে চলে যায় নাই, দলের সাথে বেইমানি করে নাই। ওনাকে অনেক ধরনের প্রস্তাব দিয়েছিল, প্রলোভন দেখাইছিল, বিদেশ চলে যেতে বলেছিল, কোথাও যায়নি, কষ্ট করেছেন। আমাদের ঠাকুরগাঁও যারা আপনারা মামলা খেয়েছেন, আমরা যারা মামলা খেয়েছি, এর মধ্যে আমাদেরও খবর রেখেছেন। আমাদের অনেক ভাইরা জানি এখানে যারা আছেন, অনেকেই মামলা আসামি, অনেকে ধান খেতে ঘুমিয়েছেন, নদীর ধারে যায় ঘুমিয়েছেন, বাসায় থাকতে পারেন নাই। উনি কিছু না পারলে 2টা কম্বল পাঠিয়েছেন, আমার 2টা কর্মীকে কম্বল দিয়ে আসো, তারা যেন এই কম্বলটা গায়ে দিতে পারে। উনি মামলা সবসময় খোঁজ খবর নিয়েছেন। এমনি আমার সাধারণ মানুষরা জেল খাচ্ছে, তাদের পকেট থেকে যেন পয়সা খরচ করতে না হয়। উকিলদের উনি বলে দিয়েছে, মামলা করে দেখবেন, আমাদেরকে বলে দিয়েছে। সেই নেতার কর্মী আমরা। আর আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইতে আসছে, তারা কোনোদিন আমার এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কিনা এটা আপনারাই সাক্ষী দিবেন। তাদেরকে জিজ্ঞাসা করবেন, যখন আমরা ধান খেতে ঘুমিয়েছিলাম, নদীর ধারে ঘুমিয়েছিলাম, আমার মা বোনেরা বাসায় ঘুমাইতে পারে নাই, আমার ছেলে কোথায়, আমার স্বামী কোথায়, আমার ভাই কোথায়, তখন তারা কোথায় ছিল? এই কথাগুলি জিজ্ঞাসা করবেন। এখন আসছেন ভোট চাইতে, তখন তো আমার এই বিএনপি সাধারণ কর্মীরা, এই আপনাদের এই নেতারাই আপনাদের ভাষা ছিল, আমাদের প্রিয় মহাসচিব আমাদের ভাষা ছিল। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আমাদের প্রিয় নেতা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মায়েরা আমার সামনে বসে আছেন,
তিনি এই গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, নিজের বাড়ি হারিয়েছেন, মিথ্যা মামলা জেল খেটেছেন, এখনো উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারপরে এই দেশ ছেড়ে যায়। উনি বলেছে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। সেই নেত্রী কর্মী আমরা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে যত বড় প্রমাণ দেখাক, যে যেইভাবে মিথ্যা কথা বলুক, সেই মিথ্যার দিকে আমরা কেউ শুনবো না। আমরা সবাই আজকাল সচেতন মানুষ, সবার হাতে একটা মোবাইল আছে, সবার বাসায় টিভি আছে, আমরা সব জানি। আমাদেরকে যেন কেউ কোনো ভুল পথে প্রভাবিত করতে না পারে। আর শক্ত কথা জিজ্ঞেস করতে হবে যে আমরা আপনাদেরকে পাইনি, আপনারা ভোটের সময় এখন আসে আমরা শুনতে পাই কাউকে নাকি গরু দেয়, কাউকে নাকি ছাগল দেয়, কাউকে নাকি ফ্যান দেয়। আরে ভাই, আমার 16 বছর এই বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়িত নেতাদের তখন তোমরা কোথায় ছিলা যখন আমার একটা কর্মী ভাত খাওয়ার টাকা পায় নাই? বন্ধুরা আমার, আমি আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর সাহেবের জন্য, আপনাদের সকলের প্রিয় নেতা, আপনারা আমার অনেক মুরব্বীরা এখানে বসে আছেন, আমার চেয়েও নাকি আপনারা ভালো চেনেন। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা কি ধানের শীষে ভোট দিবেন? হাত তুলে দেখাবেন সকলে। আমরা সকলেই আগামী যে নির্বাচন, আমরা ধানের শীষে ভোট দিব, আমাদের প্রিয় নেতাকে ভোট দিব। এই বক্তব্য শেষ করে বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একবার গাইছে গেল এখন দিলে ধরো কষ্ট করতেছে বেশি আমাকে ধন্যবাদ। আজকের এই প্রধান অতিথি মহোদয়কে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি। টাইট হতেছে। হ্যাঁ কোনায় ছিল ওই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোনায় সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সুদক্ষ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামদর ইউনিয়নের নির্যাতিত এলাকা এই ডাঙ্গিপাড়ার আজকের এই ধানের শীষের ডাঙ্গাপাড়া ধানের শীষের নির্বাচনী পরিবৈঠকের সম্মানিত সভাপতি, কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আজকে পৌর বিএনপির সভাপতি, এই ইউনিয়নের যিনি সমন্বয়ের দায়িত্বে আছেন শরীফুল ইসলাম শরীফ ভাই, এবং এখানে মঞ্চে বসে আছেন আমার সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল রাজ্জাক ভাই, নজরুল ইসলাম ভাই এবং দপ্তর সম্পাদক জাহিদ, আরেকজন সমন্বয়কারী আছে এখানে সদর উপজেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারি সূর্য, এবং আপনাদের ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি বুলেট সহ এই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের সভাপতি আলামিন, সেক্রেটারি রিপন সহ এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এই এলাকার হিন্দু উপস্থিত ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। এই ডাঙ্গাপাড়া না, এটা ডাঙ্গাপাড়ায় আমি এক সময় আসছিলাম 15 সালে, নাকি 15 সালের দিকে। অনেক রাত এই এলাকার মানুষ মামলায় জড়িত হয়ে গেছে, রাতের বেলা কেউ থাকে না, সবাই কান্দর বাড়িতে। তা আমি যখন রাতের বেলা এখানে আসি, আমার সাথে রাইজুল নজরুল ভাই ছিল, আমাকে বলছে আমাকে আসতেই হবে। আমি যখন এখানে ঢুকার পরে এখানে যখন আসলাম, দেখলাম যে সব কান্দর বাড়ি থেকে, ফার্মের মাঝখান থেকে সব লোকগুলা বের হয়ে আসছে, অনেক মানুষ। আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, ভাই আপনারা যারা মামলার এজাহারভুক্ত আসামি তারা বাড়ি থাকে, ওনাদেরকে সান্ত্বনা দিই। আর অপর দিকে আমাকে আবার গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে খালেতলা থেকে শুরু করে সব এলাকার লোকজন ঘিরে ফেলছে। ওই ইতিহাসের দিকে যায় না। আজকে যারা ওই যে নূতন ইতিহাস তৈরি করার কথা বলে,
দাঁড়িপাল্লার ওই মার্কা নিয়ে আপনাদের দ্বারা দ্বারে আসে, সেই দিন কোনো মানুষকে কিন্তু আমরা দেখি না। কোর্টের প্রাণদায় যখন আমার ভাইরা ওই জেলখানার মধ্যে আর হাজরা দিদিদের দিন কাটাচ্ছিল, আর মা বোনরা যখন ডুকরে ডুকরে কাঁদছিল তার স্বামী সন্তানের জন্য, তখন কিন্তু দাঁড়িপাল্লার লোকদেরকে দেখি নাই। তাদের মামলার খরচ চালাতে হবে সেটাও তারা দেয় নাই, তাদের খরচগুলো আমরা চালিয়েছি, তাই না? আজকে তারা হঠাৎ করে এই 5 তারিখের পরে এখন নতুন করে তারা আপনাদের কাছে আসছে। আসে কি বলতেছে? বলতেছে প্রথমে শুরু করলো আগে যে ধর্মকে ব্যবহার করে বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোটটা দিলেই আপনি জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা, তাই না? এখন আমার মা বোনরা আছে, ভাইরা আছে, মুসলমানরা যদি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যায়, আমার দাদারা আশেপাশে আছে, তাই না? ওমায়ালা কি করিবে? এখন তারপরে কি বলতেছে? বলতেছে এবারকার নির্বাচনটা হচ্ছে মুসলমান হওয়ার নির্বাচন, বলছে না ওদের সেক্রেটারি? হ্যাঁ, তাহলে আমার দাদারা বলতে না কি আমরা কি করবে? এখন আমার আবার তাদের কাছে দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, আর ধানের শেষে ভোট দিলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনাদের যে নেতাগুলো আছে, এই যে আপনাদের সবাই, কি আমি শফিকুল সাহেব, আপনাদের সেক্রেটারি গোলাম পারওয়ার সাহেব, আপনাদের যে মারা গেছে নেতারা আমাদের, তারা আপনাদের হাকিম মৌলানা, এর আগে যখন আপনাদের মার্কাটা ছিল না, আপনারা সবাই বিএনপি ধানের শীষটা নিয়ে ভোট করেছিলেন। আজকে আপনাদেরকে মা বোনদের সামনে এসে বলতে হবে, আপনারা যখন ধানের শীষ নিয়ে ভোট করেছিলেন তখন কি আপনারা জান্নাতে না জাহান্নামে? এই যে ধর্মটাকে ব্যবহার করে আজকে আপনাকে বিভ্রান্ত করছেন। আজকে কোথায় আছে যে আপনার বলেন তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা কে দিবে? আল্লাহ। ওই যে নিমক হারামরা, ওই যে মুনাফিকের দলরা আজকে ধর্মটাকে ব্যবহার করে আজকে আমাদেরকে বিভ্রান্ত করছে। আজকে তারা কি বলছে? আজকে তাহলে আপনারা আসেন, বলেন, আপনার নির্বাচন ইশতেহারে লেখেন যে আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন চালু করবো, আমরা কোরআনের আইন চালু করবো। ওইখানে কিন্তু আপনারা বলেন না। কথায় বলতেছেন আপনাদের কিছু টুকরো বলছি, এই মসজিদে মসজিদে বক্তব্যে বক্তব্যে মা বোনদের কাছে এসে বলতে এটা আল্লাহর আইন চালু করার জন্য, এটা আল্লাহর রাস্তায়। অথচ যখন আপনারা বিদেশির সাথে আপনারা মিটিং করছেন, সেখানে যে আপনাদের যে পতাকাটা আছে, সেখানে যে লেখা আছে আকিমুদ্দিন, এটাও আপনারা তুলে দিচ্ছেন, ওইখানে কিন্তু বলেন না। আজকে এই যে বিভ্রান্ত করে আমাদেরকে আপনারা বিভ্রান্ত করছেন, আমার ভাই বোনদেরকে, মা বোনদেরকে। আর কি বলছে? আপনাদের এই যে তালিমের কথা বলে আপনাদের কাছে আসে আল্লাহ রাস্তার জন্য চাঁদা চাচ্ছে। এই যে ভাই বললো বলে কি ইয়ানতের জন্য ওই যে ভাই দান করে দিচ্ছে আল্লাহ রাস্তায়, স্বীকার হয়ে গেছে। আমার মা বোনদেরকে বলতেছে, মা এটা 20 টাকা দিলে এটা আল্লাহ রাস্তায় যাবে। আল্লাহ রাস্তায় নয়, এই টাকাগুলি নিয়ে তারা এই যে নাচা কুত্তা করে বেড়াচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন মানুষের উপর হামলা নির্যাতন করছে, এই টাকাগুলি খরচ করে তারা লাফালাফি করে বেড়াচ্ছে। আজকে যদি আমাকে আল্লাহর রাস্তায় দান করতে হয়, তাহলে আমার বাড়ির পাশে ভাঙ্গা মসজিদটা আছে, আজকে যদি আমাকে আল্লাহর রাস্তায় দান করতে হয়, আমার বাড়ির পাশে এতিমখানাটা আছে, সেই আমার এতিমরা এখানে লেখাপড়া করে, যেই জান্নাত, যে আল্লাহ রাস্তা আমি নিজে দেখতে পাবো, সেখানে আমি সরাসরি টাকা দিব। আপনাকেও চাঁদাবাজি করবো। এটা হচ্ছে জামাত ইসলামের চাঁদাবাজি। আজকে আপনারা মানুষকে বলে চাঁদাবাজ। প্রিয় বোনরা আমার, ভাইরা আমার, ভালো করে করো। আজকে সব তখন এই রাস্তা বন্ধ হয়ে গেছে মুসলমানদের কাছে, তখন আমার হিন্দু ভাইদের কাছে গেছে দৌড়ায়। এই যে পূজা আসছে না, বলেন তো কোনোদিন জামাত ইসলামের লোকদেরকে দেখছেন নাকি পূজা মণ্ডপে? বললো যে বলে দুর্গা মণ্ডপের পাশ দিয়ে যাচ্ছে, মুখটা ঘুরাই যায়, বলে না? জামাত ইসলামের লোককে বলছে আপনার ওদিকে মুখটা ঘুরাই যায়, ওইদিকে দেখা যাবে না। এখন তারা মণ্ডপে গিয়ে যে পবিত্র মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে, সেই পবিত্র মুখ দিয়ে
আবার মণ্ডপে গিয়ে গীতাও পাঠ করে, তাহলে এরা কোন ধরনের ভণ্ড, কোন ধরনের মুনাফিক আপনারা বলেন? আবার কি বলেন? বলতেছে পূজা আর রোজা একই জিনিস, এটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমার হিন্দু ভাইদেরকে যদি ওরা হয়তো ভয়ে কিছু বলে নেই, মন্দিরে গিয়ে কথাটা বলছে, ওনাদের ধর্মকে আরেকটা ধর্মের একটা ইবাদতের সাথে তুলনা ওরা করতে দিবে? বলেন তো দাদারা, করতে দিবেন? এটা করাটা যে করে, যে বলে, সে একটা বিয়াদব, ফার্স্ট ক্লাস বিয়াদব। আর আমার পবিত্র রোজা, আমার সেই ফরজ ইবাদতকে যখন আরেকটি ধর্মের পূজার সাথে তুলনা করে, তখন আমরা সরাসরি ইসলামের ফয়সালা হচ্ছে সে শিরক করছে। এই মুনাফিকের দলরা আজকে এই সকল ভণ্ডামি করে আমার মা বোনদেরকে, আমার ওই ভাইদেরকে, কারণ 90% মুসলমান ধর্মের সুস্থরি দিয়ে ধর্মের, আজকে হিন্দু ভাইরা তাদেরকে যেভাবে করে ওরা সত্যাসত্যি করছে, আজকে আপনাদেরকে বলে দিই যে তারা যদি কোনোভাবেই, এই যে আপনার কিছুদিন আগে বাউলদের নিয়ে কি তাণ্ডব তারা করেছে, আমরা বাউলরা যখন আল্লাহ বা আমার খোদা বিরুদ্ধে বাজে কথা বলে, আমরা এটা তীব্র নিন্দা করি, তাদের বিচার দাবি করি। তার মানে এই নয় যে রাস্তা ঘাটে জঙ্গিবাদের মতো মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে, সেখানে সেখানে তাদেরকে মারটাং করবে। এটা আপনার অধিকার আপনাকে কেউ দেয় নাই, রাষ্ট্র আপনাকে দেয় নাই। কারণ এই রাষ্ট্রের নাগরিক সবাই, সকলের এই রাষ্ট্রের যে অধিকার, নিরাপত্তা পাওয়ার অধিকার সকলের আছে। তাই বিএনপি যে 31 দফা আছে, সেখানে পরিষ্কার ভাষায় বলেছে বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে 31 দফার মধ্যে একটি দফা হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রটা হচ্ছে সবার। অর্থাৎ আমি মুসলমান, আমার এই রাষ্ট্রে যতটুকু অধিকার, নাগরিক অধিকার, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি বৌদ্ধ, আপনারও ততটুকু রাষ্ট্রের মধ্যে অধিকার আছে। তাই আমরা বলি আমি মুসলমান, আমার মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করার যতটুকু অধিকার, আপনি হিন্দু, আপনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করার ততটুকু অধিকার, আপনি খ্রিস্টান, আপনার গির্জায় গিয়ে প্রার্থনা করার ততটুকু অধিকার। এই অধিকার রাষ্ট্র আপনাকে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করবে, এটাই বিএনপির অঙ্গীকার। আমি জানি যে 5ই আগস্টের পরে আমরা আমাদের পর অনেক নিপীড়ন অত্যাচার গেছে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতারা বলছিল যে হাসিনা যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে একদিনে 1 লক্ষ লোক মারা যাবে, বলে নাই? কিন্তু 5ই আগস্টে যখন হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যায়, তার সব পরিবার সহ, তার ফিরে আসার কোনো সুযোগ নাই, রাজনীতি করার সুযোগ নাই। আজকে যখন পালিয়ে যায়, 5, 6, 7, 3 দিন কোন দেশে সরকার ছিল না, সেই দিন কোন বিচার ব্যবস্থা ছিল না, সেই দিন পুলিশ বিএনপি নেতাদের বাড়িতে এসে হাউমাউ করে কাঁদছিল আর বলছিল আমাদেরকে একটু রক্ষা করেন, বাঁচান। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার কিছু নেই। সেই জন্য আমি আমার সদর উপজেলার বিএনপি সভাপতি হিসাবে আপনার এলাকায় যদি কিছু ঘটনা ঘটে থাকে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পক্ষান্তরে 7 তারিখের থেকেই আমাদের মহাসচিব নির্দেশ দিয়েছে, যার কোন রকম হট্টগোল শুনতে চাই না। বিএনপি নেতা কর্মীরা তোমরা হিন্দু ভাইদের বাড়িঘর পাহারা দাও, মন্দির পাহারা দাও, একটা হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের উপরে যেন কোন রকম অন্যায় আচরণ করা না হয়। 8 তারিখের পর থেকে আমার মনে হয় যে আমার বিএনপি নেতা কর্মীরা ঘুমায় নাই, সবাই বাড়িঘর পাহারা দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছে। আমরাও আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা আমার, তাই আজকে আপনাদেরকে বলতে চাই, এই এলাকায় মানুষ হচ্ছে মির্জা আলমগীর, আজকে তিনি এখানে নির্বাচন করবেন। আজকে তিনি হিন্দু মুসলিম সকালের কাছে অত প্রিয় মানুষ, আজকে হঠাৎ করে একটা মানুষ এখানে আসে নির্বাচনে নেমে গেছে। আর আমাদের কিছু অবুঝ সন্তান, অবুঝ মানুষ এই ধর্মের কথা বলে আজকে মসজিদে, ওই মাদ্রাসায়, যেখানে সেখানে একটা আমাদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে এদিকে ওদিকে নড়াতে চায়। আজকে আপনাদেরকে বলতে চাই, আপনার আলমগীর সাহেবকে চিনেন না এমন মানুষ আছে এখানে? আছেন কেউ? আপনার ওই মানুষটি আপনাদের এই প্রতিটা পাড়ায় পাড়ায় এসেছে। এখন তার শরীরের ভারে, বড় দায়িত্বের কারণে তিনি হয়তো আসতে পারছেন না।
আমাদের যে সন্তানরা আছে তাদেরকে যদি বলা হয় তবে আলমগীর সাহেবকে দেখছো, ওরাও লাভতে বলবে দেখছি, কারণ তারাও প্রতিদিন টিভির পর্দায় দেখেছে। যখন তোমরা আলমগীর সাহেবকে আলমগীর সাহেবকে দেখছো, তারা সবাই দেখছে। হঠাৎ করে কথাকার একটা লোক এসে জামাত ইসলামের প্রার্থী করে দিল, আপনারা তাকে চিনেন? দেখছেন তার বাড়িঘর? যে নাকি বলতেছে তার নেতারা এখন বক্তব্য দিচ্ছে সে হচ্ছে ঢাকার মস্তান। আরে মস্তানের খাওয়া ঠাকুর গায়ের মানুষ দেয় না। ঠাকুর গায়ের মানুষ শান্তি প্রিয় মানুষ, আর এই শান্তি প্রতিষ্ঠার দূত হিসাবে ঠাকুর গায়ে রাজনীতি করেছে আমাদের প্রিয় নেতা মির্জা আলমগীর। আজকে মির্জা আলমগীরের সাথে সবাই প্রিয় ভাইরা আমার, আজকে বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে এদেশের মানুষের জন্য কি করবে এই কথাটি তো বলতে চাচ্ছি। আর জামাত ক্ষমতায় গেলে কি করবে বলেছে কোনদিন? খালি বলছে আল্লাহর আইন চালু করবো, আল্লাহর রাস্তায় ভোট দেন। আর আপনি কি করবেন? আপনার পরিকল্পনা কি? আপনার রাষ্ট্র চালাবে কে? আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে? সেটা তো আপনাদের নাই। বিএনপি ইতিমধ্যে দফায় দফায় সব রাজনৈতিক দলগুলির সাথে বড় বড় বুদ্ধিজীবীদের সাথে বসে 31 দফা গঠন করেছে। 31 দফার মধ্যে এই বাংলাদেশকে আমরা আর বিগত দিনের মতো আমরা নিজেদের মধ্যে আর হানাহানি রাজনীতি করতে চাই না, প্রতিহিংসা রাজনীতি করতে চাই না, মানুষকে মামলায় জড়িয়ে বিপদে ফেলতে চাই না। আমি আমাদের নেতাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে বিএনপি আগামী দিনে আসতেছে, এই বিএনপিতে যদি আপনাদের এই ধরনের মন মানসিকতা থাকে, বিপদে ফেলে দিয়ে হিন্দু ভাইদেরকে সাথে খারাপ আচরণ করে কিছু সুযোগ নিব, দয়া করে আগে থেকে দলটা বাদ দিয়ে দেন। কারণ এই ধরনের আচরণ করতে গেলে দলে তো জায়গা হবেই না, আপনাদের জায়গা হবে জেলখানায়। কয়েকদিন আগে আপনাদের এলাকার ওই কালীতলার এক টুকরু মাস্তান এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। কোথায় আছে? বাইরে আছে। আমাকে বলেছে তার বাইরে থাকার সুযোগ নাই। পরিষ্কার কথা, ইতিমধ্যে কিছু মামলা টামলা হয়েছে, আলম সাহেব পরিষ্কার ভাষায় বলছে কোনো মিথ্যা মামলা এলাকায় দেওয়া যাবে না। তাই আজকে আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে যে কাজগুলি করতে চাই সেটি হচ্ছে আমার মা বোনদের জন্য। বলেছে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা পরিবারে আমার মাদেরকে একটি করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এই ফ্যামিলি কার্ডের কাজ কি? এই ফ্যামিলি কার্ডে আপনার ওই কার্ডের মধ্যে আপনার টাকা ঢুকবে 2,500 থেকে 3,000 টাকা, যেই টাকা দিয়ে আপনি আপনার সংসারের মাসের চাল ডাল তেল আপনি কিনতে পারেন। অর্থাৎ আমার মা যদি স্বাবলম্বী হয় তাহলে ওই পরিবারটা স্বাবলম্বী হবে, আর এই পরিবার স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। ওই মেম্বার চেয়ারম্যানদের পিছনে 10 কেজি চালের জন্য এই যে ঘোরাঘুরি আর টুকরো কিছু পাতি কিছু দুনিয়াকে 200 টাকা 150 টাকা আমাদেরকে তাদের ঘুষ দিতে হয়, এই দিন আর থাকবে না। সরাসরি আপনার পাওনা আপনার কার্ডের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। এখন আপনারা হয়তো ভাববেন যে এটা তো কথার কথা, নির্বাচন সেই জন্য করছে না। বিএনপি হোক তো হিন্দু মানুষ আমাকে কি দিবে ওই আবার, আমরা তো আওয়ামী লীগ করছো না আমাকে কি দিবে, এই কথাগুলো বলতে পারেন আপনারা। কিন্তু না, বিএনপি কখনো রাষ্ট্রীয় চিন্তাগুলি ওই দল মতকে বা ধর্মকে বিবেচনা করে না। পিছনের কথা একটু মনে করে দিই, 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে সেই সময়ে বলেছিল আমরা ক্ষমতায় গেলে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিব। দিয়েছে? সেখানে কি হিন্দু ভাইদেরকে বাদ দিছে? আওয়ামী লীগকে বাদ দিছে? রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এই রাষ্ট্রীয় সুবিধাগুলি সবাই পেয়েছে। বলেছিল আমার মাদেরকে শিক্ষিত করতে পারলে আমার জাতি শিক্ষিত হবে। সেই দিন আমার মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিল, উপযুক্ত করেছিল। সেদিনকে সেখানে ওই আওয়ামী লীগ বা হিন্দু এইগুলোকে ভাগ করছিল? এবারও তাই। আরেকটি কারণে আমার মাদেরকে স্বাবলম্বী করতে চায়, কারণ আমার দাদারা আমার ভাইরা আমার এই বোনদেরকে আমার মাদেরকে একটু অবহেলার চোখে দেখে, তাই না? এই মাদেরকে যেন অবহেলার চোখে কেউ মধ্যে হয়ে গেছে দেশের মধ্যে, বেকার সমস্যার সমাধান করতে হবে। সেই কারণে
18 মাসের মধ্যে অর্থাৎ 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকারকে দেশে এবং দেশের বাইরে চাকরির ব্যবস্থা করবে, না পারলে তাদেরকে ভাতা দেবে। এই কথা বিএনপি অঙ্গীকার করছে 31 দফার মধ্যে। আর বলেছে কি, ইতিমধ্যে আমরা ঠাকুরগাঁয়ের জন্য কি করব, কৃষকদের জন্য কৃষি কার্ড হবে, যে কৃষি কার্ডের মাধ্যমে তাদের ন্যায্য মূল্যে তাদের সার পাবে, তাদের উৎপাদিত পণ্য যেটা, এটা যেন দাম যেটা কমে গেছে হঠাৎ করে, দেখা যাচ্ছে আপনার আলুর দাম নেই, আলু বিক্রি করতে পারে না, গভর্নমেন্ট সেখানে 20% ভর্তুকি দিয়ে সে আলু কিনে নিবে। একটু নির্বাচন শুরু হয়ে গেলে এই কাগজগুলি আপনাদের কাছে চলে আসবে, আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ যে আধুনিক বাংলাদেশ আর ওই হানাহানির বাংলাদেশ, ঝগড়াঝাটির বাংলাদেশ নয়, এই বাংলাদেশটাকে এখন এই ছোট্ট একটা দেশের মধ্যে 18 কোটি মানুষ, দিন দিন মানুষ বাড়ছে, জমি কমছে, এই মানুষগুলি যদি একটা পরিকল্পনার মধ্যে, একটা কাজের মধ্যে না আনা যায়, তাহলে এই মানুষগুলিকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা যাবে না। সেই কারণে এই কাজগুলি আজকে হাতে নিয়েছে। আজকে মির্জা আলমগীর আজকে ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের উন্নয়নের জন্য অনেক বরাদ্দ নিয়ে এসেছে। আজকে হিন্দু সম্পদের যে ট্রাস্টি কোনোদিনও ছিল ঠাকুরগাঁয়ে, উনি ট্রাস্টি নির্বাচন করে দিয়েছেন এবং এই ট্রাস্টি ভোটের মাধ্যমে ঠাকুরগাঁয়ে প্রায় 10.5 কোটি টাকা বিভিন্ন দপ্তরে তদবির করে উনি নিয়ে এসেছেন এবং প্রতিটা ইউনিয়নে একটি করে মন্দিরে 20 লক্ষ টাকা করে অনুদান ক্ষমতায় না যাওয়ার আগেই ব্যবস্থা করে দিয়েছে। তার মধ্যে কোথায় যায়, এই কালীতলা মন্দিরে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা আপনাদের এই মন্দির, আপনাদের পাশে। প্রিয় ভাইরা আমার, আজকে তিনি ঠাকুরগাঁয়ে কি করতে চান, আমাদের সন্তানরা উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, তারা যেন ঠাকুরগাঁয়ে থেকে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য ঠাকুরগাঁয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তিনি করার পরিকল্পনা হাতে নিয়েছেন, কাজ শুরু করে দিয়েছেন। আর কি করছেন, আমাদের যে চিকিৎসা মান উন্নয়নের জন্য, আমাদের ভালো চিকিৎসা নেওয়ার জন্য রংপুরে ছুটতে হয়, ঢাকায় ছুটতে হয়, তিনি ঠাকুরগাঁয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আর একটি বড় কাজ হাতে নিয়েছেন, যে কাজটি হচ্ছে যে ঠাকুরগাঁয়ে পশ্চিম অঞ্চলে বিমানবন্দর, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটে একসাথে আছে। ওই জন্য ওই পাশটাকে ওরা পছন্দ করেছে। 500 বিঘা জমির উপরে একটি ইপিজেড নির্মাণ করতে যাচ্ছে, যে ইপিজেডে শত শত কলকারখানা তৈরি হয়ে সেখানে হাজার হাজার এই ঠাকুরগাঁয়ের ছেলেমেয়েরা চাকরি করতে পারবে। এই কাজ মির্জা আলমগীর হাতে নিয়েছে। আজকে মির্জা আলমগীরের পক্ষেই সম্ভব, যে মানুষটি আজকে দেশের সর্বোচ্চ সম্মানীয় জায়গার মধ্যে আছে, আজকে যাকে টেলিফোন করে উপদেষ্টা তাকে সার করে বলে, তাই না? আজকে এই মানুষটি গোটা দেশের একজন সম্মানীয় ব্যক্তি, আজকে এই মানুষটি এখানে নির্বাচন করবে। আজকে এই মানুষটিকে আমরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করি, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশে তিনি নির্বাচিত হলে উনি কি পদ পাবেন জানেন? বাংলাদেশের সর্বোচ্চ 3টা পদ আছে না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আর একটা পদ তৈরি করছে উপপ্রধানমন্ত্রী। এই 3টা পদের মধ্যে একটা পদ মির্জা আলমগীরের কপালে লেখা আছে। তার মানে আপনার যে ভোটটা, এই ভোটটা দিয়ে হয়তো 1000 বছরও আলমগীর সাহেব জন্ম নেবে না, ঠাকুর এরকম নেতার জন্ম হবে না। তাই এবারেই যে ভোটটা আমরা দিব, এই ভোটের মাধ্যমে আপনার ভোটের মূল্যটা কত আপনি নিজে ভাবেন, যে আপনি ভোটের 2 দিন পরে বলবেন আমার ভোট দিয়ে আমি প্রেসিডেন্ট বানিয়েছি, আমার ভোট দিয়ে আমি প্রধানমন্ত্রী বানিয়েছি, আমার ভোট দিয়ে আমি উপপ্রধানমন্ত্রী বানিয়েছি। এটা গর্ব করে আপনি বলতে পারবেন, অন্তত এইটুকু গর্ব আপনারা সবাই করবেন। তাই আজকে আমরা যে মানুষটি আজকে আমাদেরকে এত সম্মান বয়ে আনে দিয়েছে, এই মানুষটিকে আমরা এবার ঠাকুরগাঁয়ের মানুষ, আমরা এবার হিন্দু মুসলিম, আমরা এবার কেউ বিভক্ত না হয়ে আসেন, আমরা সবাই এক হয়ে। আজকে আমি আমার বিএনপির ভাইদেরকে বলতে চাই, এখানে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো এখন চলে গেছে, আজকে হাসিনা নাই, হাসিনা চলে গেছে, তাহলে এরা কোথায় যাবে? আজকে আপনাদের এই মানুষদেরকে কাছে টানে নেবেন, এদেরকে সাথে নেবেন, তাদেরকে সাথে নিয়ে একটি স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপির ধানের শীষের পক্ষে মির্জা আলমগীরকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আমাদের যে সন্তান আজকে গোটা দেশের মানুষ বলছে আলমগীর সাহেবকে আমাদেরকে দেন, আমরা তাকে এমপি করে দিব। আমরা 18 সালে ভোটের সময় আমরা তাকে এমপি করতে পারিনি, বগুড়ায় তাকে 1,24,000 ভোটে এমপি করছি। তাই আমরা এবার ভাবছি যে আমার ছোঁয়া আমরা এবার কাপড় দেব না, আমার ছোঁয়া আমরা এবার কাপড় দেব না, আমার ছোঁয়া আমরা এবার হামরায় রাখি। অতএব
আমরা এবারে হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা বুঝি আমার স্বামী আলমগীর। আমরা আলমগীর অন্য কথা বলতে না। তাই আপনাদেরকে অনুরোধ, সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলবেন। মনের মধ্যে যে দ্বন্দ্ব দ্বিধা বিগত দিনের কথা সব ভুলে গিয়ে সবাইকে বুকে আগলে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি এবং ধানের শীষ তৈরি করে মির্জা আলমগীরকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এই এলাকায় জিতাবেন, এইটুকু অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। আর আপনাদের সকলের কাছে আরেকটি কথা, আলমগীর সাহেব আগে যেভাবে ছুটে বেরিয়েছে, উনি কি আগের মতো আসতে পারবে? পারবে। উনি এখন দেশের সর্বোচ্চ জায়গায় আছে। ম্যাডাম অসুস্থ, তারেক রহমান বাইরে, উনি একদিক দিয়ে দল দেখতেছে, অপরদিকে দেশ দেখতেছে, তাই না? আজকে ওনাকে কি এখানে আসার দরকার আছে? আপনারা কি চান কষ্ট করে এখানে আসো? তাহলে যদি চান না, তাহলে সবাই একটু হাত তুলে বলেন, আমরা আলমগীর সাহেবকে মেসেজটা দিই, আপনার এই ডাঙ্গাপাড়ায় আমরা গেছি, এখানকার হিন্দু মুসলিম ভাই বোনেরা সবাই হাত তুলে বলেছে যে আলমগীর স্যার আপনি ঢাকায় থেকে কোন জাতির নেতৃত্ব দেন, আপনার এই এলাকার দায়িত্ব আজকে আমরা নিলাম। ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি হয়েছি তখন আপনারা যদি দায়িত্ব নিয়েছেন, দায়িত্বটা আরো একটু বেশি করে দিতে হবে। নিজেকে একজন মির্জা আলমগীর ভেবে প্রথমে যে কাজটা করবেন, বাড়িতে ফিরে আগে পরিবারটার খবর নেবেন। পরিবারের মধ্যে ঢুকে জামাতে ইসলাম ধর্মের সুশ্রুতি দিয়ে কাউকে বিভ্রান্ত করছে নাকি, আমার ভাই ভাবি চাচি ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আগে খোঁজ নেবেন, নিয়ে তাদেরকে একত্রিত করবেন। তারপরে পরিবারটা গোটাটাই, তারপরে বংশের মধ্যে, তারপরে পাড়ার মধ্যে, এইভাবে যদি আপনারা ছড়িয়ে পড়েন নিজেকে মির্জা আলমগীর ভাবে, আমার বিশ্বাস এই কালীতলা এলাকায় ধানের শীষ ছাড়া অন্য কোন মার্কা খুঁজেও পাওয়া যাবে না, তাই না? তাহলে সবাই বলেন দেখি, আলমগীর সাহেবের মার্কাটা কি? মার্কাটা কি? আমার মা বোনরা কি জানেন মার্কাটা কি? জোরে বলেন মার্কাটা কি? ভোট 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 দেন, ভোট 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 দেন, আলমগীর সাহেবের সালাম নেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। ধন্যবাদ। আজকের এই নির্বাচনী খলি বৈঠকের গেস্ট অফ অনার মহোদয়কে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সাগর ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের ও ঠাকুরগাঁও সদর উপজেলা তাঁতি দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান চৌধুরী পাঞ্জাব ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা তো আমাকে সবাই চিনেন। উপস্থিত এই মঞ্চে সভাপতি এই ব্লকের এবং আমার মাওলা চৌধুরীর সভাপতি ইউনিয়নের বিএনপির নজরুল মেম্বার এবং সর্বদলীয় বিএনপির নেতাকর্মী এবং আমাদের এখানে মা বোন এবং আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই এখানে আছে, সবাইকে নমস্কার এবং আলাপ। আসলে জেলা পর্যায়ের নেতাগুলা কথাগুলা বলে গেল, আপনারা সবাই শুনলেন, আর উপরে আমার বলার কিছু নাই। কিন্তু আমার একটা কথা, যেহেতু আমাদের এখানে নজরুল মেম্বার এবং আমাদের মাওলা চৌধুরী সভাপতি, নজরুল মেম্বার আমাদের মনে হয় দলের সেক্রেটারি এবং সে মেম্বারিও করে গেছে, মনে হয় 2 বার মনে হয় সে মেম্বারই পাইছে, সে পরিচিতি মানুষ। আসলে এরা কিন্তু ইউনিয়নে বাস করে, এরা ভালো মন্দ লোক চিনে এবং কোন ব্লকের কোন পরিবেশ সবকিছুই কিন্তু চিনে। আমার অনুরোধ, আমরা এখানে হিন্দু সমাজ আছি, আমার জানা মতে ভোটও মনে হয় 50-50 আছে, অর্ধেক সেটি একটা কমার বেশ। ভোট কিন্তু আসলে ভালোবাসার উপরে ছাড়া
জোর করে ভোট দেওয়া কিন্তু যাবে না। হ্যাঁ, আজকে বিএনপির ভাইয়েরা এখানে আছে এবং জামাত নিয়ে এখানে কথা হইলো, উনি আসলে সুন্দর কথা বলছে। আলমগীর স্যার আমাদের এখানে নেতা কিন্তু আজকে নতুন করে না, তার বাবাও কিন্তু নেতা ছিল, সে এমপি ছিল, মন্ত্রী ছিল। তারা যে হুট করে এখানে আছে ঠাকুর নেতাগিরি আমাদের কাছে ভোট চাচ্ছে সেটা কিন্তু না, সে নেতা কিন্তু পূর্ব থেকে আছে। আমি যখন ছোট মনে হয় ভোটে উঠে নাই, সে কিন্তু জানি তার বাবা নেতা ছিল, আলমগীর স্যার নেতা ছিল। আসলে এটা নতুন করে কথা না। আলমগীর স্যার যদি আমাদের ঠাকুরের নেতা হয়ে আসে, উপস্থিত হয়ে আসে, বা এরকম বড় পদ পায়, আসলে আমাদের ঠাকুরের উন্নয়ন হবে। আমার কথা হলো, আপনারা আমাদের হিন্দু বস্তি আছে, প্রতিটা বস্তিতে আপনারা মিটিং দিবেন। আমার এককভাবে সম্ভব আমারও হবে না, আমি সহযোগিতা করব, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, প্রতিটা বস্তিতে মিটিং করবেন। আর আসলে কি ঈশ্বরের সবকিছু, ভগবান আল্লাহরই কিন্তু সবকিছু লীলা, মানুষের করার কিছু নাই। আমি আমেরিকার সভাপতি ছিলাম, আমি মনে হয় 20 বছর ছিলাম। আমি আপনাদের মঞ্চে আসে আজকে বিএনপির সামনে মঞ্চে দুইটা কথা বলবো, এটা কিন্তু আমি কখনো ধারণা করতে পারি নাই। আসলে কিন্তু আল্লাহ ভগবানেরই বোধহয় ইচ্ছা ছিল যে আপনাদের মঞ্চে দুইটা কথা আজকে বলার সৃষ্টিকর্তারে মনে হয় দান। তা আমি অনুরোধ করবো, আমরা অনেক মায় মৌলবী আছেন, আমাদের এখানে হিন্দু মুসলমান আছেন, আমাকে ওই দোয়াটুকু একটু রাখবেন। আমি আসলে সততার মধ্যে যেন আমি থাকতে পারি। আর আমি যদি আপনাদেরকে কথা দিই, মনে হয় আমার জীবনে সহজে মিথ্যা আশ্রয় নেই না, এই বছর নিতে চাচ্ছি না, এটা আমার কর্ম, এটা আমি চাচ্ছি, আপনারা আমাদেরকে দোয়া করবেন। আর মালা চৌধুরীকে আমি বলতেছি, নজর ভাইকে আমি বলতেছি, সুদৃষ্টিকে আপনারা দেখবেন। আমরা আপনার পিছনে আশা করি, যেহেতু আমাদের এবার আওয়ামী লীগ এখানে ভোট করতেছে না, আপনার পাশে থাকবো, শুধু মুখে না অঙ্ক দিয়েও থাকবো। হ্যাঁ, কিন্তু কিছুদিন আগে আমি আজকে কথাটা প্রকাশ করি, আমি কিন্তু ভালোবাসা খাতিরে নতুন মার্কে আমি দাওয়াত দিতে গেছিলাম। আজকে কথাটা বলে দুঃখ করিয়েন না, আমি কিন্তু অবেন কথা মানুষের সাথে বলি, মদরকে বলছিলাম, তো উনি বলছে দাওয়াতটা কিসের দাওয়াত দিবা, পূজা বা অমুক। আসলে কিন্তু ঘটনা, আমি কিন্তু একটু ভালোবাসার গম্য হয়েছে, আসলে খাওয়াটা বড় কথা না। আমি দাওয়াতটা হলো আমি কিন্তু দিয়েছিলাম, সে কিন্তু দাওয়াতটা আমার কিন্তু গরম করতে চায় নাই, করতে চাইছিল, এটা অনেকে জানে। যাক, ওটা বড় কথা না, দাওয়াত খাওয়াটা বড় কথা না, সুদৃষ্টিকে থাকবেন। আমি দোয়া রাখি একটা ভালো পরিবেশ আপনারা সবাই মিলে এখানে গঠিত করবেন, হিন্দু মুসলমান ভাই ভাই এখানে আমরা যেন থাকতে পারি, কোনো দণ্ড বিবাদ যেন আমরা না থাকি। আর যদি দণ্ড বিবাদ আমরা থাকি, তাহলে ভাই ভোট হবে না, আল্লাহর কাছে একটি ভোটতে কিন্তু সবাইকে হবে, কেউ কিন্তু বাসা ভাই পৃথিবীতে থাকবো না। থাকবো কি ভাই বলেন? রাজনীতি কারো গলাম না, আজকে আসছি কালকে থাকবে না। আজকে আমি রাজনীতি দেখছি, জিয়া দেখছি, এরশাদ দেখছি, আমি দেখলাম, অনেক রাজনীতি দেখলাম, কেউ চিরস্থায়ী ভাই না। কথা হলো, এবার আপনাদের সুযোগ, আমাদেরকে আপনারা আমেরিকার ভোটগুলো আপনারা নেবেন, ভালো পরিবেশে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরাও আপনাদের সারা ইউনিয়নে যোগাযোগ করব। সুন্দর পরিবেশে আমাদের 19টা ইউনিয়নে মনে হয় আলমগীর সাহেবের জন্য একটা উপহার দিয়ে ভালো নেতা নিয়ে একটা পরিবেশ গঠন করতে পারি, নতুন জীবন শুরু করতে পারি, এই আশা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। সবাইকে নমস্কার এবং আদাব। ধন্যবাদ পীর মহম্মদকে। হিন্দু মুসলমান বেঁধেছে জোট, ধানের শীষে দিব ভোট। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধ বড় ভাই জনাব শ্রী ফুলবাবু, তাকে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। হরে কৃষ্ণ। আজকে ডাঙ্গাপাড়ার এই খুলি বৈঠকে, বিএনপির খুলি বৈঠকে সম্মানিত সভাপতি, 12 নং সালাদা ইউনিয়নের বিএনপি দলের মাওলানা সভাপতি এবং ঠাকুরা থেকে আগত যারা জেলা থানা নেতৃবৃন্দ আসেন, তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিয়ে কিছু চলে গেছেন, আরো কিছু না। তার মাঝে আমাদের সালাদা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নজরুল মেদাল ভাই, উনিও আছেন। আমি বক্তব্য কিছু দেব না, বক্তব্য কিছু নাই, আমি কয়েকটি ভুল বুঝাবুঝির কারণগুলো আমি খালি বিস্তারিত ভাবে বলবো। সেটি হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই জানেন, আমিও কিন্তু একটা নারী শিশু নির্যাতনের কেসের কিন্তু মামলার আসামি ছিলাম। এই আসামির ফল কিন্তু আমি বুঝি, আমিও কিন্তু মোটামুটি লুকিয়ে বেড়াইছি মিথ্যা মামলায়। আপনারা অনেকেই জানেন,
এই বলেই কিন্তু মানবের সাথে আমার যোগাযোগ হয়। আপনাদের যে এখানে আমলিকের আমলে যেগুলো কেস ছিল, কেসগুলো কিন্তু আমার আওতায় কোনোটি হয়নি। কে লাগাইছে, অথচ মানব ভাইয়ের অনুরোধে আমি কিন্তু সেই কেসগুলাকে কি করলাম, 10টি সাক্ষীকে কি কায়দা কৌশল করে নিয়ে যায় আমি কিন্তু কেসগুলা কিন্তু নিষ্পত্তি করাইলাম। হয়তো জানি না আপনাদের কারো ক্ষতি করছি কিনা। আমি একটি কথা, সেটা নজর ভাইও জানে, উনিও বলছিল যে বাবুগুলা শেষ করার চেষ্টা করো, সাক্ষীগুলাকে নিয়ে যাও তাড়াতাড়ি। আমি বহু কৌশল করে এই সাক্ষীগুলাকে নিয়ে যাই, কিন্তু এই এলাকার মানুষের যে দুর্ভোগ একটা ছিল, এই যে কোর্টে হাজিরা দেওয়া, কোর্টে ঘন ঘন যাওয়া, আমাকেও খারাপ লাগছিল। অথচ আমি পারিনি কিছুর জন্য। আজকে যদি 2টা সাক্ষীকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সাক্ষীগুলোকে কিন্তু যাচ্ছে না। আমি বহু কৌশল করে, তারা কাজ করে খায়, আমি এত কৌশল করে তাদেরকে নিয়ে যাওয়া সাক্ষীগুলো দেওয়াইছি। এবং কি আপনারা বলতে পারেন যে সাক্ষীগুলা দিছে আপনাদের বিপক্ষে কোনো সাক্ষী দিছে কিনা, আপনারা বলতে পারেন সকলে। আমি যেহেতু সরাসরি ছিলাম, আমি একটি কথা বলছি যে তোরা যাবা, আশা তোমার নাস্তা পানি যত কিছু লাগে সেটা আমি বের করবো, কারণ তোমাদের তো টাকা পয়সা নেই, তাহলে কি করে দেবো। এইভাবেই কিন্তু আমি সাক্ষীগুলোকে নিয়ে কেসগুলো শেষ করছি। সাথে জানি না সেটা ভালো করছি না খারাপ করছি, কিন্তু মাওলা ভাই সেটা আমাকে বারবার বলছে, বললো তুমি কেসগুলোকে শেষ করো। আর আরেকটি কথা বলি, আমার যে নারী শিশু নির্যাতনের কেসটা কে শেষ করছে আপনারা কেউ জানেন না, সেটা হয়তো মাওলা ভাইও জানেন। আমি যখন এই কেজের নথিপত্র নিয়ে যখন ঢাকা যাই, স্যারের বাসায় দুঃখ লাগে আমার। স্যার আমার প্রচুর সম্মান করছিল। একটি কারণে স্যারের সাথে আমার পরিচয়, সেটি হচ্ছে গত যে নির্বাচনে উনি এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তখন আমার বাড়িতে উনি 1 গ্লাস পানি হয়েছিল খাইছিলেন। আমার বাড়িতে ঢুকে নির্বাচনের কথা বলে আমাকে বারবার বলছিল যে বাবু তুমি আমার হয়ে একটু কাজ করো। গাড়িটা আমার বাইরের আগিনাতে রাখে, যখন আমাদের পাড়াতে বেড়াইলো, ফেরার পরে আমার বাড়িতে আসে 1 গ্লাস পানি দিলাম। বলবো স্যার অন্য কিছু খান, কয়েছে না আমি খাবো না, শুধু পানি 1 গ্লাস খাবো। এটাই আমার একটা আশীর্বাদ ছিল যে ওনার মতো লোক আমার বাড়িতে একবার হলেও পা রাখছে। এই পরিচয়তে লাভু রঞ্জু ভাই কিন্তু আমার পরিচিতিটা বেশি করে দিয়েছিল। রঞ্জু ভাই উনার বাসাতে আমার বেশ কয়েকবার নিয়ে গেছিল। উনি মারা গেছেন, উনি আমাকে খুবই ভালোবাসতেন রঞ্জু ভাই। এবং ওই রঞ্জু ভাইয়ের কারণে কিন্তু আমি মন্দিরে, ফুতুকালী মন্দিরে আমাদের বারোলিয়ায় একবার 5,000 টাকা আর একবার 15,000 টাকা অনুদান নিয়ে গেছিল। রঞ্জু ভাইয়ের কোথা থেকে আমার বলছিল তুমি দরখাস্ত নিয়ে বাসায় আসো, আমি তৎক্ষণাৎ পাস করে দেব। এই ছাড়ার কারণে কিন্তু আমার কেসটা কিভাবে নিষ্পত্তি হলো দেখেন। আমি ঢাকা গেছি, উনি তখন আমাকে বললো 2-3 দিনের মধ্যে আমি ঠাকুরগাঁ যা ঢুকতেছি, তুমি কেন ঢাকা আসছো? আমি অন্য কাজে গেছি। তারপরে আমি যখন সার্কেল হাউসে আসি, তখন কিন্তু স্যারের সাথে আমি পাত্তা পাচ্ছি না, এত মানুষের গ্যাঞ্জাম। তখন একজন আমাকে বললো, স্যারের সাথে দেখা করাই দিয়ে বললো যে তুমি বাসায় যা বসে থাকো। রাতে 3টার দিকে যখন বসে থাকলাম, স্যার ঢুকলো, রঞ্জু ভাই ঢুকলো, আরো বেশ কয়েকজনের ঢুকলো। প্রথম অবস্থায় মির্জা আলম স্যার আমাকে ডাক দিল বাসায়। আমি কাগজগুলা হালিম চাচাকে দেখার সাথে সাথে কাগজগুলো নিয়ে বললো তোমার কেস 1 তারিখে শেষ হবে। 1 তারিখে শেষ হবে। আমি কিন্তু কোনোদিন কোর্টে উঠি নাই। তারপরে আমি 2 দিন পরে তারিখ, তখন গেলাম হালিম চাচার বাসায়, যে কাগজগুলা দেওয়ার পরে আমি 1,000 টাকা দিতে ধরছি। তখন বলছে তোমার টাকা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ তোমার যে লোক কথা বলছে কাজ হয়ে গেছে। আমি কোর্টে উঠছি আর নামছি, আমার কেস শেষ। আমাদের একসাথে 5টি আসামি ছিল, সেটাই শেষ। আমি কিন্তু ছোটবেলা থেকে যদি আওয়ামী লীগের সমর্থনকারী ছিলাম, আওয়ামী লীগের এমন বড় নেতা না, কিন্তু তারপরেও দেখেন আমার কিন্তু অনেক কিছু সে করতে পারত, কিন্তু কিছুই করে নেই, সে উপকার করছে। আমি সেই লোকটির নাম কি বলবো? আমি এখনো বলতেছি, সালামদর না সারা বাংলাদেশের এই মির্জা স্যারের মতো কিন্তু মানুষ নেই। আপনারা হয়তো অনেক লোক কাছাকাছি যান নাই, আলাপ করেন নাই, হয়তো জানেন না, কিন্তু উনি খুব ভালো মানুষ। আমি যেটা আমার বিবেক দিয়ে দেখি, আমি কিন্তু মোটামুটি সেই দীর্ঘ বছর থেকে নির্বাচনের সাথে জড়িত আছি। এটাও তো জানেন, আপনাদের ডাঙ্গাপাড়ায় কয়টি বাড়ি ছিল, কখন কে আসলো? আপনারা নতুন ছেলেপেলেরা কিন্তু অনেক শিয়ানা হয়ে গেছে। কারণটা হচ্ছে কি, অথচ মুরব্বী যারা আছে তারা কিন্তু আমার সাথে চলে মানুষ হচ্ছে। এই এলাকায় প্রথম আমার বাড়ির সামনেই আপনারা আগে বাড়ি করছিলেন, তারপরে কিন্তু আস্তে আস্তে এখানে বাড়ি করলেন। কয়জন ছিলেন? কিন্তু আজকে দেখি নতুন ছেলেপেলে গুলার মানে ভাব মূর্তি, মানে এখন অনেক
লাইনে চলে গেছে। ওদের মুরব্বীরা এখনো আমার তাদের সম্মান করে। আমি এখনো যদি দোকানে আসি এই 12টা একটা প্রচুর ভাবে সম্মান পাই। এই কারণে আমি বলি স্যার ভালো মানুষ, স্যারের দ্বারা ঠাকুর গায়ে অনেক কাজ হবে। আপনারা এই জন্য দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে এলাকায় সম্মান রক্ষা করার জন্য আমাদের জন্য এই ডাঙ্গাপাড়া, এটাকে মহারামশাহপাড়া, এটাকে আমাদের দশরামপাড়া, যে কয়েকটি পাড়া আছে আমাদের সামনে ফুটুকালী, পারুলিয়া কালী মন্দির, এখানে আমরা সবাই গান বাজনা শুনি। এই এলাকাটার নামের জন্য বা ভালোবাসার জন্য সারা বাংলাদেশ জানে যে এখানে কোনো দ্বন্দ্ব হয় না। এইভাবে যেন আমরা মিলেমিশে চলতে পারি। আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় আপনারা রাখবেন, আপনাদের দ্বারা যদি আমাদের উপকার হয় তাহলে আমরা রাখবো। আরেকটি কথা কিছু আগে বললো, হয়তো বাইরের অন্য দলের কথা বলতে হয় না, আমি বলি একটি কথায়, আমাদের সালাম ইউনিয়নের নেতাকে, সালাম ইউনিয়নের নেতা কিন্তু মাওলা চৌধুরী। আমরা যদি মির্জা আলমী স্যারকে ধানের শীষে ভোট দিই, মির্জা আলমী স্যারকে যদি ধানের শীষে ভোট দিই, তাহলে আমরা কিন্তু স্যারের কাছে যাইতে লাগবে না। আমরা কিন্তু প্রথম অবস্থায় কার কাছে যাব? মাওলা ভাইয়ের কাছে। উনি সভাপতি, উনার মুখের থেকে কিন্তু আমরা নির্বাচন করছি বা ভোট দিচ্ছি। উনি যদি আমাদের বিপদ আপদ উদ্ধার করতে পারবে না, তাহলে আমাদের তো কোনো লাভ নেই, আমরা তো উপরে নেতাদের কাছে যাইতে পারবো না। এই কথার জন্য আমি বলতেছি যে আপনারা মাওলা ভাইকে চিনেন, সবসময় চলাফেরা করেন। উনি কিন্তু মাওলা ভাইও কিন্তু খুব ভালো মানুষ। আপনারা মাওলা ভাইয়ের মুখের থেকে, মাওলা ভাইয়ের কথা অনুযায়ী আপনারা ধানের শীষে ভোট দিবেন সবাই মিলে, যেন সালামদর ইউনিয়নে আমরা ধানের শীষকে ফাঁস করতে পারি বা বিপুল ভোটে জয় করতে পারি। এটাই আমাদের। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি থাকবে। ধন্যবাদ ফুলবাবু দাদাকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার দিনেশ দাকে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। নেতা মিশে তো কারেন্ট নিচে মোবাইলে নেই নগদের চার্জ। আজকে এই ডাঙ্গাপাড়ায় ধানের শীষ মার্কার এই খুলি বৈঠকে সম্মানিত সভাপতি সম্পাদক সাহেব ও এলাকার আমাদের মা বোনেরা সবাইকে আমার আদাব ও নমস্কার। আসলে বিষয়টা আছে কি, আমাদের বড় বড় শহরের নেতারা কিন্তু আসলে বলে গেছে, মাইকটা একটু কাছে নেন, মূল্যবান কথা মাইকটা একটু কাছে নেন। আমাদের দিকে বলার কিছু নেই। তবে একটি জিনিস আপনারা সবাই স্মরণ রাখিয়েন, এই আলমগীর স্যার আসলে একজন ন্যায্যবাদী বা যোগ্য ব্যক্তি লোক। ভোট কিন্তু দিতে হইলে আসলে যোগ্য ব্যক্তিকে দেওয়া দরকার। যোগ্য ব্যক্তি যদি না হয় তাহলে ভোটটা দেওয়া কিন্তু আমাদের বিফলে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের ঠাকুরগাঁর উন্নয়নের জন্য এই আলমগীর স্যারকে ভোট দিব। এবং পাশাপাশি বলে দেয়, আমি কিন্তু আলমগীর স্যারের সঙ্গে এর আগে একবার, আমি কিন্তু আওয়ামী লীগের লোক ছিলাম, ঠিক না? আওয়ামী লীগের লোক থাকা অবস্থাও কিন্তু আলমগীর স্যারের সাথে দুই একটা সালিশ বৈঠকেও গেছি। উনি না থাকার পরে যে আমাদের বাবুল ইসলাম আছে না, ওই যে খিরমন বাবুর বাড়ির দক্ষিণ পাশে, ওনার মেয়েটার ব্যাপারেও কিন্তু আমি এই ফয়সাল স্যারের বাসায় যায় আপোষ মীমাংসা করে ব্যবস্থা করা হয়েছে। আসলে তারা কিন্তু আসলে উপযুক্ত লোক। তার পাশাপাশি আরেকটু বলতে চাই, আমাকেও কিন্তু ভোট দিয়ে আপনারা মেম্বার বানাইছেন, 2 বার মুরব্বী বানাইছেন না। তা আমি মুরব্বী হিসাবে আপনারা ভোট দিয়ে মুরব্বী বানাইছেন, সেই উপলক্ষে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই আলমগীর স্যারকে এই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য। তার পাশাপাশি এটুকু বলতে চাই যে আমাদের যেহেতু আজকে সভাপতি বা সেক্রেটারি সম্পাদক সাহেব উপস্থিত আছেন, ভোট আমরা দিব, কিন্তু আমাদের কিছু এলাকার উন্নয়নের এই মানে আর কি উন্নয়ন নাই। এই উন্নয়নের দিক দিয়ে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের এই যে এই রাস্তাটা দেখুন, অন্য কত গলি পৌঁছে কিন্তু পাকা রাস্তা হয়ে যায় নাই।
যদি আলমগীর স্যার আমরা ক্ষমতায় নেগাইতে পারি তাহলে যেন আমাদের সভাপতি সম্পাদক সাহেবের কাছে আমাদের এই এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি এই রাস্তাটা যেন পাকা করে দেয়। তার পাশাপাশি আরেকটা জিনিস, এই ডাঙ্গাপাড়ায় কিন্তু প্রথম একজন ছিল ভাই, এই কি মোহাম্মদ ভাই, একাই বাড়ি ঘর আটার ব্যবসা করতো, বাড়ির সামনে কেউ ছিল না। এখন সেই ডাঙ্গাপাড়ায় কিন্তু আজকে অন্য পাড়া থিয়া আজকে এই বৈঠক কিন্তু এই ডাঙ্গাপাড়ায় হচ্ছে। সেই উপলক্ষে এইখানে একটা ভাঙ্গা মসজিদ তৈরি করেছে। এইটার প্রতিও আপনার যদি ক্ষমতায় যান তাহলে সরকারি অনুদানের ব্যবস্থা করে দিবেন। আর পাশাপাশি আমাদের তো পর্তুগালি মন্দির আছে, ওইটা বর্তমান আমি একটু পরিচালনার দায়িত্বে আছি, সেই হিসাবে ওইটার প্রতি আপনাদের আমার দাবি থাকবে যেন সরকারি অনুদান কিছু পায়ে থাকি। আর পাশাপাশি আর বক্তব্য না বাড়ে আমি মা বোনদের প্রতি বা ভাই বোনদের প্রতি একবার কোনো ধরনের অনুরোধ করে এই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আদাব নমস্কার। ধন্যবাদ মেম্বার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ বুলেট। জনাব মোহাম্মদ বুলেট ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই খুনি বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মাওলা ভাইজান, উপস্থিত সাধারণ সম্পাদক নজরুল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের সুজ্জ্বল ভাই, সদর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আরো অত্র ওয়ার্ড বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বক্তব্য দীর্ঘক্ষণ হয়েছে, তারপরে আমি দুটি কথা না বললে নয়। আমরা কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছে বিগত 17টি বছর নির্যাতন নিপীড়নের মধ্যে পার করেছি কিনা বলেন দেখি, একটু কথা বলেন প্রিয় মা বোনেরা, করছি না? করেছি। কি কারণে করেছি? একটি সুন্দর নির্বাচনের জন্য, যে নির্বাচনটিকে ঘিরে আমার দেশটি ভালোভাবে চলবে, যে নির্বাচনটিকে ঘিরে আমার এই সারামদল ইউনিয়নের উন্নয়ন হবে, যে নির্বাচনটি ঘিরে অত্র ৯ নম্বর ওয়ার্ডের তথা এই ডাঙ্গাপাড়ার উন্নয়ন হবে। ঠিক কিনা বলেন? তাহলে 17 বছর যদি আমরা আন্দোলন সংগ্রাম করে অপেক্ষা করতে পারি একটা নির্বাচনের জন্য, আজকে আমরা একটি মিটিং এর জন্য কেন 2 ঘন্টা সময় দিতে পারবো না বলেন? আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের সন্তানের মতো বিগত 17 বছর পরিবারের মুখ আমরা দেখিনি ঠিক মতো। আমার মতো বুলেট ওই মনে হয় নাম শুনছে, মনে হয় আমার দিনে নাম শুনছে, কঞ্চি হাটের নাম শুনছে না, বালিয়াডাঙ্গি শেষ সীমানা, ওই কঞ্চি হাটে আমি ছিলাম। আমার বাসা কিন্তু বিজেপি র্যাব গেছিল, আমার সূর্যময় পালাই ছিল। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু ছোট্ট একটি উদাহরণ দিব। উদাহরণ দিয়ে আমার মির্জা আলমের ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। একটি বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু তার আবদারটা সবাই পালন করে না? একটা ছোট বাচ্চা কিন্তু সবাই পালন করে। আর যখন একজন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধকালেও কিন্তু বৃদ্ধটার আবদারটা সবাই পালন করে কিনা বলেন? একটু কথা বলেন, করে না? আমাদের প্রিয় মহাসচিব যিনি ঠাকুরগাঁয়ের কিন্তু সন্তান, সারা বাংলাদেশটাকে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওনার বয়স কিন্তু শেষের দিক। ওনার বয়সটা শেষের দিক। শেষ বয়সে আমার প্রিয় মা বোনদের কাছে ওনার কি আবদার, আমার ভাইদের কাছে আবদার, আমার দাদাদের কাছে আবদার, আগামী নির্বাচনে আপনাদের একটি করে ভোট ধানের শীষ মার্কায় দিয়ে মির্জা আলমের হাতকে শক্তিশালী করবেন, সারামদলের উন্নয়ন করবেন, 9 নম্বরে উন্নয়ন করবেন, এই ডাঙ্গাপাড়া উন্নয়ন করবেন। এতটুকু আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমার প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর বিজয়ী হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বুলেট ভাইকে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের
সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারানং সালন্দর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আজকের এই 9 নং ওয়ার্ডে ফুলি ব্রিগেডের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, বারানং সালন্দরের সম্মানিত সভাপতি গোলাম মাওলা চৌধুরী, আরো উপস্থিত আছেন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি সজ্জল ভাই সহ আমার ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আসসালামু আলাইকুম। নবজাতির প্রতি আদা। আসলে বক্তব্য আমরা দীর্ঘদিন শুনলেন, আমাদের বিগত দিনের কি কষ্ট হয়েছিল সেটা আপনারা শুনলেন। আমি আপনাদের বলতে চাই, এই জামাত ইসলামের প্রার্থী যে আপনাদের কাছে ভোট চেতে আসছে এদের কি আমরা চিনেন? কেউ চিনেন না। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আজকে তারা ব্যস্ত টিকিট বিক্রি করতেছে, যে দাড়ি পাল্লা নাকি ব্যস্ত টিকিট। আমি তাকে আপনারা তাকে বলবেন এর ভাই আলমগীর আমাদের সাথে জোট করে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। আপনারা অনেকেই জানেন, কিন্তু কি উন্নয়ন করেছিলেন এই এলাকায়? কোনদিন আপনারা দেখতে এসেছিলেন? তদ্রুপ তার ভাইও এই যে জেলা হোসেন আপনাদের দেখতে আসবেন না, ওই চালাকি করে ভোটটা নেই চলে যাবেন। তাই আমি আপনাদের বলতে চাই, আমরা সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, এবং আমার মহাসচিব মহোদয় যখন আমরা যখন বিপদে পড়ি, যখন ওনাকে ডাক দিয়ে অবশ্যই উনি কিন্তু সাথে আসেন। তাই আমি আপনাদের বলবো, আমরা মা বোনরা কোনো সময়ের জন্য ওই জামাতের কথা ভুলিয়েন না। জামাত একটা চিকারি দল, তারা আমাদের সাথে চিকারি করে আজকে আমাদের সাথে আমাদের বেইমানি করেছে। তাই আমি আপনাদের বলবো, আপনারা মা বোনরা যারা আছেন, আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিবেন, এবং আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছেন না কেন আপনারা তাদেরকে বললেন যে আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। আমার ভাইদেরকে বলতে চাই, আপনারা আর কোন দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ভাইকে। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বক্তব্য শেষ। আমাদের এই বক্তব্যের পরেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আপনারা বসেন, একটু তদারকের ব্যবস্থা আছে যেন আমরা সুন্দর মতন এটা পরিবেশন করতে পারি। দয়া করে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। ভাই আপনারা বসেন, আপনারা সামনে আসে বসেন, রাস্তায় কেউ থাকবেন না, বিশৃঙ্খলা হবে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সালন্দর ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয়কারী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সুলতান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের এই 12 নং সালন্দরের 9 নং ওয়ার্ডের এই ফুলি ব্রিগেডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, 12 নং সালন্দরের সম্মানিত সভাপতি মোল্লা ভাই, সাধারণ সম্পাদক নজরুল ভাই সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও এই এলাকায় আমার মা বোনেরা ও ভাইরা, সবাইকে সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে এই শীতে আপনারা বক্তব্য অনেকক্ষণ থেকে শুনতেছেন। আমাদের প্রধান বক্তা, বিশেষ বক্তা, তারা বিস্তারিত ভাবে বলে গেছেন। আসলে আমাদের আর কিছু তেমন কিছু বলার নাই, যেহেতু আপনাদের সামনে এই দুই দাদা তারা এক সময় আওয়ামী লীগ করত, আমি শুধু তাদেরকে নিয়ে দুটি কথা বলতে চাই। তারা আজকে যে কথাগুলো ব্যক্ত করলো, যে ব্যক্তিটি সম্বন্ধে বললো যে তারা তাদের কাছে আশ্রয় খেয়েছে, পানি খেয়েছে, তাইলে আপনাদেরকে জানেন যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি ব্যক্তিটা কি অসৎ? তিনি কখনো কোনো কাজের জন্য কারো কাছে পয়সা নিছে? উনি কিন্তু দেওয়ারই চেষ্টা করে যাচ্ছে। উনার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। উনাকে এক সময় ওবায়দুল কাদের
সাবেক আওয়ামী লীগের নেতা যখন বলছিল যে উনি সিঙ্গাপুরের টাকা নিয়ে রাজনীতি করেন, উনি ওই পরিপ্রেক্ষিতে বলেছিলেন আমি আমার বাবার সম্পত্তি বেচে রাজনীতি করি। এটি কি সঠিক না মিথ্যা? তাহলে আমরা কিন্তু এই স্যার আমাদেরকে কখনো প্রতিহিংসার রাজনীতি শিখায়নি এবং উনি কখনো প্রতিহিংসার রাজনীতিও করেন না, যার কারণে আমরা যেভাবে নির্যাতন হয়েছি, আমাদেরকে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছেন আপনারা সবাই জানেন। আমাদের কথা বলার স্বাধীনতাটা ছিল না। আমরা চা হোটেলে, আমরা বাজারে, যে আগে 25-30 বছর আগে যখন আমরা ভোট আসতো, এই ভোটের মৌসুমে কিন্তু আমরা উৎসব মুখর পরিবেশে ভোট আমরা করতাম। আমি একটা দল, আপনি আর একটা দলের সাথে আমরা চা বসে আমরা হয়তো তর্ক করছি, কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু বাড়ি চলে আসছি, আবার হয়তো দেখা করছি। তার নেম প্লেট নিয়ে আপনি কথা বলছেন, আমি আমার ফেস্টুন নিয়ে কথা বলছি, কিন্তু সেই পরিবেশটি আওয়ামী লীগ সরকার সেই রাজনীতি ধ্বংস করে দিয়ে আজকে তার সঙ্গভঙ্গ নিয়ে আজকে এই সাধারণ আওয়ামী লীগদেরকে রেখে তিনি আজকে বিদেশ চলে গেছেন। এটা জানেন তো সবাই নাকি? তাইলে আজকে যাদেরকে রেখে গেছেন তাদেরকে এই ঠাকুরগাঁর যে আমাদের যে আসনের যে নেতা আমাদের মির্জা আলমগীর স্যার এবং আমাদের আজকের জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন আজকে তাদেরকে কিন্তু আশ্রয় দিচ্ছেন। সাধারণ যারা মানুষ, সাধারণ যারা ভোটার, সাধারণ যারা আওয়ামী লীগার, তাদেরকে কিন্তু কোথাও কিন্তু কোনো মামলায়, কোনো অত্যাচার, কোনো জুলুম, তাদের জমি দখল, বাড়ি দখল, এগুলিকে পুরাপুরি উনি একদম সঠিক মানে তীক্ষ্ণ নজরে কিন্তু দেখছেন যে আমার নেতা কর্মী তাদের কোনো অত্যাচার করে কিনা। ইনশাল্লাহ ওই দাদা ভাইরা বলে গেল আপনাদের সামনে যে আমরা কিন্তু সেরকম কোনো সমস্যায় পড়ি নাই। সেইটাই হলো মির্জা আলমগীরের রাজনীতি, সেইটাই হলো মির্জা পরিবারের রাজনীতি। আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু প্রতিহিংসার প্রতিবদলে নিয়ে তাদেরকে কোনো মামলা হামলায় কিন্তু আমরা ফেলাই নেই। তাই এই মানুষটির জন্য এইবারের শেষ নির্বাচন, উনি এইবারে যে ওনার যে বয়স তাতে উনি বলছেন যে আমার সর্বশেষ এবারে নির্বাচন। তাই আমি এই সৎ মানুষটি, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আইডল, যিনি বিশ্ব নেতা বলে আমরা বলতে পারি, যিনি সব দলের এই একজন আইডল মানুষ, যাকে দেখে মানুষ অন্যান্য রাজনীতিবিদরা প্রতিহিংসার রাজনীতি করলো, তাকে কিন্তু মানে মির্জা আলমগীর সাহেবের মতন একজন ব্যক্তি, একজন সৎ রাজনীতিবিদ বাংলাদেশের আর কোনদিন জন্ম হবে কিনা এইটা বলা মুশকিল। তাই বন্ধুগণ, আমার মা বোনেরা, অন্য দলরা আসবে, আপনাদের কাছে ভোট যাবে, এটা গণতন্ত্র অধিকার, কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তিটিকে আমরা নির্বাচিত করলে। আজকে যারা উন্নয়নের কথা বললো, এই মেম্বার সাহেব যখন দায়িত্বে ছিলেন, ওনার সময় যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তখন এই রাস্তাগুলো যদি আজকে আইডি হয়ে যেত, তাহলে ইনশাল্লাহ এই রাস্তাগুলো হয়ে যাবে। এবং মৌলা ভাই এইগুলা বিষয় আপনাদের যে আমাদের সভাপতি, উনি কিন্তু এগুলোর ব্যাপারে খুব তীক্ষ্ণ নজর রাখেন। ইনশাল্লাহ যদি আমরা স্যারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এবং ইতিমধ্যে প্রধান বক্তা বলে গেছেন উনি তিনটা পদের একটা বড় পদের দায়িত্ব নেবেন, ইনশাল্লাহ ঠাকুরগাঁর কোনো উন্নয়ন করে থাকবে না, উন্নয়ন করার জায়গাও থাকবে না। তাই আজকের এই সালামদরবাসীকে, এই 9 নম্বর ওয়ার্ডের বাসীকে সবার কাছে আকুল আবেদন, এই মানুষটিকে শেষবারের মতো সম্মান দেওয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই মিলে একটি করে ধানের শীষে ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। তারেক জিয়া শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই মহাসচিব মির্জা আলমগীরের জন্য দোয়া করবেন এবং আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, উনি গুরুতর অসুস্থ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ। কথা বলবেন এদিকে, সবাই ব্যস্ত হয়ে গেছে ওখানে, কেউ উঠবেন না, আপনারা কেউ উঠবেন না।
তবে বক্তব্য এলোমেলো হয়ে যাবে। আমরা এখানে এসেছি কি জন্য? খিচুড়ির জন্য আসছি কি? আমরা আসছি ভোট নির্বাচন করার জন্য সামনে। আমরা কার ভোট করব, কাকে ভোট দিব বলেন তো? মির্জা আলমগীর সাহেব ধানের রাস্তা উন্নয়ন করার জন্য এবং মন্দির মসজিদ এই কথাগুলো বলেছি, আপনাদের স্বার্থে বলেছে। আপনারা অনেকে কথা বলেছেন, কিন্তু আপনারা এই কথাগুলো তুলে ধরেন নাই। এই কথাটা বলছি তো চুপ করেন।